This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর সাতের সেরার শুরুতেই আজ চোখ রাখা যাক রাজপথের প্রতিবাদে। দল আলাদা, ইস্যু আলাদা, প্রতিবাদে একই দিনে পথে নামলো বিজেপি ও তৃণমূলের মহিলা সংগঠন। ব্যারাকপুরে বিজেপির আইন অমান্যে পুলিশের হামলার অভিযোগে হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়ার অভিযোগে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতেই এদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল। ওঠে কেন্দ্র বিরোধী স্লোগান। দুপক্ষই প্রতিবাদী, তবে প্রতিবাদের বিষয় আলাদা। আইন অমান্যে দলীয় নেতাকর্মীদের মারধরের অভিযোগে হাওড়ায় ধিক্কার মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। আর কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অভিযোগে গঙ্গার এপারে পথে নামল মহিলা তৃণমূল। সোমবার বিজেপির আইন অমান্য ঘিরে ব্যারাকপুরে ধুমধুমার বেঁধে যায়। পুলিশ লাঠি চালালে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগে মঙ্গলবার হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ ঘিরেও উত্তেজনা তৈরি হয়। হাওড়ার পঞ্চাননতলা রোড অবরোধ করে মহিলা মোর্চা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে গেলে নতুন করে অশান্তি বাঁধে। প্রতিবাদ করার ফলে আমাদেরকে আটক করে গাড়িতে তোলা হচ্ছিল। ওনারা পারেননি, কারণ আমার মহিলা কার্যকর্তার নেতৃত্বে তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে। আমাদের মহিলা বাহিনীর কাছে তারা পর্যদস্ত হয়েছে। হাওড়ায় যখন বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ ঘিরে উত্তেজনা, তখন কলকাতায় পথে নামে তৃণমূলের মহিলা সংগঠন। 1 ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র বকেয়া না মেটালে 2 তারিখ থেকে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মঙ্গলবার পথে নামে মহিলা তৃণমূল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল হয়। দলনেত্রী ধর্নায় বসলে মহিলা তৃণমূলও পাশে থাকবে। 100 দিনের কাজের টাকা যে দেয় না, তার মধ্যে তো আইনও তো 1/3 মহিলা জব কার্ড হোল্ডার আছে। ওপরে যে ছাদ দেবে, সেই ছাদের তলায় থাকবে কারা? শুধু তো পুরুষ নয়, মহিলারাও তো থাকবে। তাহলে কাদের বঞ্চিত করছে? লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনাকেই ফের হাতিয়ার করতে চলেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, পুলিশকে ব্যবহারের অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজপথে রাজনৈতিক দলগুলোর হইচই আর বই মেলায় হঠাৎ করে হইচই হলো গতকাল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যার পর পুলিশ দুজনকে অ্যারেস্ট করলো। অনেক কাউকে আটক করেছিল, তার মধ্যে থেকে আদালত দুজনকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশও দিল। কিন্তু প্রশ্নটা সেই জায়গা নয়। প্রশ্নটা হলো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি অভিযোগ জানেন? এক মহিলার আঙুল কামড়ে দিয়েছে পুলিশ। বইমেলা প্রাঙ্গণ থেকে কলার ধরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কিছু মানুষকে। কেন? অভিযোগ বইমেলায় পুলিশকে হেনস্থা করেছেন তারা। মূল ঘটনা শনিবারের। বইমেলায় একটি স্টলের সামনে শিশুদের লেখা পত্রিকা ও তাদের আঁকা ছবি বিক্রি নিয়ে বচসা তৈরি হয়। প্রশ্ন ওঠে বইমেলায় ঢোকার অধিকার নিয়ে। ছাত্ররা, বাচ্চারা, তারা একটা চরকি বলে পত্রিকা বার করে, সেই চরকি পত্রিকা তারা এখানে বিক্রি করছিল। আর তারা তাদের নিজেদের হাতে আঁকা যে ছবি, সেটা প্রদর্শনী করছিল। সেখানে এখানের যে একটা স্টল, সেখানকার একজন ভদ্রমহিলা সেই বাচ্চাদেরকে প্রভোগ করতে থাকে, কেন এখানে তোমরা বসেছো, গিল্ডের পারমিশন আছে কিনা। বাচ্চাদের ছবি পর্যন্ত নষ্ট করে দেয়, পা দিয়ে পাড়িয়ে দেয়। পুলিশ তার পক্ষে দাঁড়িয়েছে। পুলিশ সেই বাচ্চাদের পর্যন্ত হুমকি দিয়েছে, সেই বাচ্চাদের ভয় দেখিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোমবার সন্ধ্যায় গিল্ড অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি। সেখানেই বাঁধে বড় গন্ডগোল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিযোগ ওঠে এক মহিলা বিক্ষোভকারীর হাত কামড়ে দেন এক পুলিশ কর্মী। কামড়ে দিয়েছে পুলিশ অফিসার। কি নাম জানি না, অনেকগুলো স্টার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর মাঝে 17 জনকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এটা ঘটনা, কিন্তু যে পুলিশ 25 দিনেও শাহজাহানকে ধরতে পারে না, সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠল একজনের হাত কামড়ে দেওয়ার। এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির আন্দোলনে এক চাকরি প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এ কেমন পুলিশ? বইমেলায় বিতর্ক তৈরি হলো। পুলিশ অ্যাকশন মোডে। আদালতের দরজায় হাজির হতেও সময় লাগেনি। কিন্তু কিছু ক্ষেত্রে আদালত নির্দেশ দিলেও পুলিশ কাজ করতে পারছে না কেন? রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। বইমেলার ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়।
এ রাজ্যে ইদানিংকালে পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে। যেমন সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান 25 দিন পেরিয়ে গেলেও তার টিকিটই ছুঁতে পারছে না পুলিশ। আবার নরেন্দ্রপুরের ঘটনাটা ভাবুন, একটা স্কুলের মধ্যে বেপরোয়া কিছু মানুষ ঢুকে গেল, শিক্ষকদের বেপরোয়াভাবে তারা পেটালো, ছবি সামনে এলো, ভিডিও ভাইরাল হলো, অভিযুক্তরা তাদের নামে এফআইআরও দায়ের করা হলো, কিন্তু তারা কোথায়? আদালত প্রশ্ন করছে, কিন্তু এত কিছুর পরেও নেটফল শূন্য। কখনো চাকরি প্রার্থীদের আন্দোলন, কখনো ডিএর দাবিতে পথে নামা সরকারি কর্মচারীদের আন্দোলন, কখনো রাজনৈতিক দলের সমাবেশ, সক্রিয় পুলিশ, নির্বিচারে লাঠি, ধরপাকড়, জেল, কড়াধারা, কোনো কিছুই বাদ যায় না। এটা একটা চিত্র। আদালতের কড়া নির্দেশের পরও সব অভিযুক্ত নিরুদ্দেশের খাতায়। ঘণ্টা কাটে, দিন কাটে, পুলিশ চুপ, শুধু আশ্বাস মেলে। আদালতের নির্দেশের পরও কিচ্ছু হয় না। কেন অপরাধীদের ধরতে পারে না পুলিশ? প্রশ্ন তুলে শাসক দলের দিকে তোপ বিরোধীদের, আর শাসক দল ডিফেন্সে। সবাই জানে আমরা কেন গ্রেপ্তার হয় না, এখানে কে গ্রেপ্তার হয় আর কে গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার যারা হয় না তারা কে, তারা কোথায় থাকে, তারা কার প্রশ্রয়ে গ্রেপ্তার হয় না, এর জন্য নতুন করে আমার আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটাই শিক্ষাঙ্গনের প্রকৃত চিত্র। তো মার খেতে হবে। পুলিশের কোনো এক্সপার্টাইজ নেই, পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। থানার আইসি বা ওসিরা আজকে থানা কন্ট্রোল করতে পারে না, করে সিভিক ভলেন্টিয়ার্সরা, আর তারা শোনে তৃণমূল কংগ্রেসের কথা। কে কাকে ধরবে? তাদেরকে খুঁজছে, পাওয়া যাচ্ছে না। খুঁজবেন, এখানে রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য থাকবে না। আমরা এটা সমর্থন করি না, পরিষ্কার কথা। এবং এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে না, এটাও দল থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। স্কুলের স্বাভাবিক ছন্দটাই নষ্ট হয়ে গেছে ওই ঘটনার পর। স্কুলে কমেছে উপস্থিতির সংখ্যা, স্টাফ রুমে শিক্ষক শিক্ষিকারা আছেন বটে, কিন্তু থমথমে ভাবটা কাটেনি। পুলিশের পাহারায় কি আর স্কুল চলে? বেলা বাড়তেই এসডিও ও বিডিও এলেন স্কুলে, কথা বললেন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আদালতের নির্দেশে প্রধান শিক্ষক আপাতত স্কুলে ঢুকতে পারবেন না, তাই স্কুলের প্রশাসনিক কাজ দেখবেন বিডিও। আর কটা দিন পরই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই স্কুলে পরীক্ষা দিতে আসবেন অনেক পরীক্ষার্থী, তাদের নিরাপত্তার দিকেই আপাতত প্রশাসনের কড়া নজর। সবথেকে বেশি যেটা এমফাসিস করেছেন যে টু ব্রিং ব্যাক দ্য নর্মালসি ইন দ্য স্কুল, যাতে কিনা স্টুডেন্টদের এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2024-এ আমাদের স্কুলের সিট পড়ে, সেটাতে যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেটার জন্য আগামীকাল আমাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে বিডিও তার অফিসে একটা মিটিং করবেন। বিডিও আমাদের স্কুলটাকে এসডিও একজন বিডিওকে নিয়োগ করেছেন, আমাদের স্কুলের ডে টু ডে অ্যাফেয়ারগুলো দেখবেন। প্রতিদিন ঘটনার ঘন ঘটায় জীবন কাটে, তার মধ্যেই কিছু ঘটনা গোটা ব্যবস্থায় ক্ষত তৈরি করে দেয়। নরেন্দ্রপুরের ঘটনা তেমনই একটা ক্ষত, যা শুকোতে অনেকটা সময় লাগবে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নরেন্দ্রপুর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, আদালতে কার্যত মুখ পুড়ছে পুলিশের। আজ আদালতে পুলিশ সুপার জানান 4টি বিশেষ দল গঠন করা হয়েছে, একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিকের তত্ত্বাবধানে তদন্ত চলছে। পুলিশ সুপারের কথা শুনে বিচারপতির মন্তব্য, মাধ্যমিক শুরুর আগে গ্রেফতার করুন। বিচারপতি তো বলেছেন, কিন্তু মাধ্যমিকের আগে কীর্তিমানদের কি গ্রেফতার করা যাবে? তারা তো নিখোঁজ। এই নিখোঁজ ব্যক্তিদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরাও। কি উঠে এলো দেখুন। এফআইআর এর নামের তালিকা লম্বা হলেও 3টে নাম নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে। অলোক নাড়ু, আকবর আলী খান ও প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আলী আহমেদ। 3 জনের বাড়ি পৌঁছে যায় TV9 বাংলা। প্রথমেই আমাদের গন্তব্য আকবর আলী খানের বাড়ি। আকবর আলীর বাড়ির যে কলিং বেল একাধিকবার বাজিয়েছিলাম, তারপরেও ভেতর থেকে কোনো উত্তর আসেনি। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ির ভেতর থেকে তালা দেওয়া এবং সামনে যে চটি পড়ে রয়েছে, এর থেকে স্পষ্ট যে বাড়ির ভেতরে মানুষেরা রয়েছেন। আকবর আলীর পরিবারের সদস্যরা কোনোভাবেই সাড়া দেননি বারবার ডাকার পরেও। কিন্তু এখানে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আকবর আলী যেদিন ঘটনা ঘটে ঠিক সেই দিনই ঘটনার পরে আমাদের ক্যামেরার সামনেই মুখ খুলেছিলেন এবং তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নেন এমনটাই দাবি করেছিলেন। এবং তারপরে যেটা এলাকা সূত্রে জানা যাচ্ছে
তিনি এলাকাতেই ছিলেন, কিন্তু হাইকোর্ট তীব্রভাবে ভর্ৎসনা করার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পরই কিন্তু হঠাৎ করেই তার মোবাইল সুইচ অফ এবং তিনি গা ঢাকা দিয়েছেন এবং তার বাড়িতেও তার বাড়ির পক্ষ থেকেও কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। এবং সেখানে প্রশ্ন উঠছে যে পুলিশ কার্যত আকবর আলীকে জায়গা করে দিয়েছে, সময় দিয়েছে যাতে তিনি গা ঢাকা দিতে পারেন। আমাদের একটা ক্যামেরা যখন আকবর আলীর বাড়িতে, তখন অন্য ক্যামেরা পৌঁছে যায় অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়ি। প্রথম যার নামে এফআইআর, প্রধান শিক্ষক মহাশয়, তার বাড়িতে আছি। বাড়ি ফাঁকা। মাস্টারমশাই বাড়িতে আছেন? মাস্টারমশাই বলছি, হেডমাস্টার মশাই আছেন বাড়িতে? কোথায় গেছে আপনাদের কিছু বলে যাবে? এই বাচ্চা ছেলে যে বলে যাবে বাড়িতে কোথায় গেছে? ঠিক আছে, বুঝলেন? প্লিজ ডিস্টার্ব করবেন। হ্যাঁ, এই তো জানি। কোথায় গেছেন বাড়ির যারা অন্যান্য সদস্যরা তারা জানেন না। শহরের প্রথম নাম যে শিক্ষকের নামে, তিনি কার্যত বেপাত্তা। এরপর আমাদের গন্তব্য ছিল অলোক নাড়ুর বাড়ি। ঠিক একই ছবি সেখানে। এসে উপস্থিত হয়েছি অলোক নাড়ুর বাড়ি, আরেকজন পঞ্চায়েত সদস্য যিনি এফআইআর নেম এই ঘটনায়। অলোক নাড়ুর বাড়ি আকবর আলী খানের বাড়ি থেকে কিছুটা দূরে, বেশ কিছুটা দূরে, নাড়ু পাড়াতে। এই হচ্ছে অলোক নাড়ুর বাড়ি। অলকবাবু আপনার কে হন? দেওর হয়। আচ্ছা, তাহলে মানে কোথায় উনি কোথায় গেছে বলতে পারবো না আমরা। কতদিন ধরে নেই? আজ তো 3-4 দিন হবে নেই। তা ওনার স্ত্রী কেউ নেই? হ্যাঁ আছে। একটু ডাকা যাবে? কোথাও ওইদিকে কোথায় গেছে না। পুলিশ এসছে কি সরাসরি আমরা তো দেখিনি, রাত্রিবেলা করে পুলিশ আসছে শুনছি, সেটুকুনি। পুলিশ আসছে মানে তো আপনাদের বাড়িতে এসছে এর মধ্যে? না, আমি তো দেখিনি স্যার। পুলিশ আসতে দেখেনি? না, দেখিনি। পুলিশ দেখিনি, কিন্তু শুনেছি রাতে আসে। এখানে আসতে দেখিনি। রাতে কুকুর মুকুর চিল্লায়, রাতে তো আর এই ঠান্ডার সময় ওঠা যায় না। অর্থাৎ পুলিশ তাহলে আদৌ অলোক নাড়ুর খোঁজ করছে কিনা সেই প্রশ্নটাই কিন্তু আবার খুব জোরালোভাবে উঠে এলো, যে কথাটা বারবার বিচারপতি বিশ্বজিৎ বসু তার এজলাসে এই গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন, তার নজির আমরা কিন্তু অলোক নাড়ুর বাড়ি বা আকবর আলী খানের বাড়িতেই এসে দেখতে পেলাম। আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে কীর্তিমান শিক্ষক পেটালেন তিনি বা বাকি অভিযুক্তরা ফেরার। কবে খোঁজ পাওয়া যাবে তাদের? বিষয়টা শাহজাহানের মতো লম্বা হবে না তো? সিজার মণ্ডল ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আজ আদালত থেকেও অনেক খবর। নরেন্দ্রপুর নিয়ে যেন কড়া মনোভাব দেখিয়েছে আদালত, তেমনই শিক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ খবর আদালত থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতি। গত কয়েকদিন থেকেই কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির মতানৈক্যের ঘটনা খবরের শিরোনামে। সরগরম বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার মন্তব্য, হাইকোর্টে এই ধরনের ঘটনা কাম্য নয়। এই ঘটনা আগামী দিনে জনমানসে প্রভাব ফেলবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় হওয়ার আশ্বাস প্রধান বিচারপতির। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। মামলা সরানো হলো বিচারপতি রাজা শেখার মান্থার এজলাসে। যেহেতু বিষয়টা আদালতে, তো এই বিষয়ে আদালত যা সিদ্ধান্ত নেবে আমাদেরকে মানতেই হবে। কিন্তু শুরুতেই যেহেতু এই দুর্নীতি যে হয়েছে, এই ব্যাপক হারে যে দুর্নীতি, সেটা কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন বলেই কিন্তু ধরা পড়েছিল সেই সময়টা। যে মানবিকতার দিক থেকে কিছুটা হলেও আমরা একটু হতাশ হলেও হয়েছি। অন্যদিকে শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন। উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে মামলা চলছিল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। 2 বিচারপতির সংঘাতের মধ্যে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সেন। তিনি বলেছেন, এই আদালত অপমানিত হয়েছে। বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। এনাফ ইজ এনাফ। সবাইকে শ্রদ্ধা করি, তাই মামলা থেকে সরে দাঁড়ালাম। এদিকে নিয়োগের দাবিতে বিক্ষোভ এবার হাইকোর্টের দুয়ারেও পৌঁছে গেল। আপার প্রাইমারির মরিয়া চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশ তাদের সরিয়ে দেয়। শুধু জানতে চাই, সরকার বিরোধী দল আমাদের নিয়ে কেন রাজনীতি করছে? রাজনীতির জায়গা নেই, আমাদের জীবন নিয়ে কেন খেলা করছে? ওরা কি চাইছে আমরা সারা জীবন এইভাবে থাকি? একটা নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছর হলো, 14,300 শূন্যপদ রয়েছে। আপার প্রাইমারি মেধালকে প্রকাশ হয়েছে, কাউন্সিলিং করছে, আমরা জয়েনিং অপেক্ষা করছি। আজকে 7-8টা বেঞ্চ বদল হওয়ার পর আমাদের অর্ডার হলো না। সব মিলিয়ে সরগরম কলকাতা হাইকোর্ট চত্বর। শ্রাবন্তী সাহা ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা।
কোথাও বজ্রআটুনি, কোথাও আবার ফসকা গেরো। সন্দেশখালীর ঘটনায় ধরুন 25 দিন তো পেরিয়ে গেল, কিন্তু টিকিতে ছোঁয়া যাচ্ছে না সন্দেশখালীর বেতাজ বাদশার। অথচ মেঘনাদের মতো আড়াল থেকে দিব্যি অডিও বার্তা দিয়ে যাচ্ছেন। ইডির ডাক ও থোড়াই কেয়ার নগর দায়রা আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন করেছেন। রক্ষা কবচের আর্জি শাহজাহানের আইনজীবী, যদিও শাহজাহানের আবেদন গ্রাহ্যই করল না আদালত। অন্যদিকে শাহজাহানের আগাম জামিন ঠেকাতে আদালতের কাছে সময় চাইল ইডি। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আগাম জামিনের ওকালতনামায় সই করছেন শাহজাহান, কিন্তু তাকে ধরা যাচ্ছে না কেন? প্রশ্নটা এড়ানো যাবে কি? আইনজীবী কি বলছেন শুনুন। কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে। আমি একটা সিনিয়র বিপ পেয়েছি 9টার সময়, আমি পড়েছি, আমি দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত গ্রহণযোগ্যতা আছে।